আরামবাগের সাধারণ মানুষ সহ সংগ্রামী যৌথ মঞ্চের যেসব সৈনিকরা আজকে এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলের চরণে প্রণাম নিবেদন করে কয়েকটি কথা বলতে চাই। সংগ্রামী যৌথ মঞ্চ এই রাজ্যের রাজ্য সরকারের যে পরিকল্পিত দুর্নীতি, প্রত্যেকটা প্রতিষ্ঠানের মধ্যে যে দুর্নীতির বীজটাকে ফুটে ফুটে দিয়ে সেটাকে লালন পালন করে তাকে মধুরূপে তৈরি করা, সংগ্রামী যৌথ মঞ্চ মূলত সেই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য তৈরি হয়েছে। তৈরি করেছেন কে? না, এই রাজ্যের শিক্ষিত মানুষের প্রতিনিধি হিসাবে আমাদের রাজ্যের আপনাদের দেখা, আপনাদেরই মধ্যে থাকা মানুষজন যারা বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টে চাকরি করেন। এখন প্রশ্ন হতে পারে যে সরকারের মানুষজন সরকারের বিরুদ্ধে নামছে, সরকার কিছু করতে পারছে না। এই জায়গাটাতেই আপনাদের ভয় কাটানোর জন্যই আরামবাগে আসা, যে আমরা সরকারি ডিপার্টমেন্টে চাকরি করি, আমরা সরকারটাকে চালাই, সরকারের বিভিন্ন প্রকল্পগুলোকে আপনাদের কাছে আমরা নিয়ে যাই, পৌঁছে দিই, সেগুলোকে বাস্তবায়িত করি। রাস্তাঘাটে যেসব মানুষের ছবি দেখতে পান হাত জোর করে থাকে, তারা কিন্তু কেউ এই প্রকল্প আপনাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেয় না। সেটা ভোটার কার্ড করা থেকে রেশনের কাজ করা, সমস্ত কিছুটা কিন্তু আমরা করি। এই সরকারটাকে কাঁধে করে আমরা বয়ে নিয়ে যাই। আমাদের বিরুদ্ধে সরকার কিছু করতে পারে না কেন? তার কারণ যে আমরা সমস্ত রকম দলীয় রাজনীতির ছাতার বাইরে বেরিয়ে এসে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আরামবাগে গত 7 তারিখে আপনাদের এখানকার এক বাঘের ছাল পরে থাকা এক বিপ্লবী মানুষ, আদপে যিনি বাঘ নন আর কি, কে বাঘের ছাল পরে আছে সেটা আর বললাম না, তিনি হেনস্থা করেছিলেন। হেনস্থা যেদিন করেন সেদিন আর সংখ্যাতে তারা বেশি ছিলেন না, খুব বেশি হলে 15 জন ছিলেন। আর আজকে তিনি যে অফিসটাতে বসেন সেই অফিসটার সামনে গিয়ে আমরা হুঙ্কার করে বলে এসেছি যে আপনি ক্ষমা না চাইলে আপনার কপালে দুঃখ আছে। এটা কখন জানাচ্ছি? যখন তার দলের সরকার এই রাজ্যে ক্ষমতাটাকে চালাচ্ছে। আমরা তো করে বলতে পারছি, তিনি তো দুর্দণ্ড প্রতাপ নেতা। আমরা বলতে পারছি এই কারণের জন্য, কারণ আমরা আইনটা জানি। সরকারি অফিসে কার প্রবেশাধিকার আছে আর কার প্রবেশাধিকার নেই সেটা আমরা জানি। সরকারি অফিস কারো বাপের সম্পত্তি নয়। যেভাবে বিগত 13 বছর ধরে এই রাজ্যের মানুষকে জানিয়েছেন যে আপনি বার্ধক্য ভাতা পাচ্ছেন, আমি দিচ্ছি, আপনি বিধবা ভাতা পাচ্ছেন, আমি দিচ্ছি, আপনি কন্যাশ্রী পাচ্ছেন, আমি দিচ্ছি। মশাই, পশ্চিমবঙ্গটা আপনার বাপের জাগিরদারি নয়। যে পয়সাটা দিচ্ছেন সেটা সাধারণ মানুষের ট্যাক্সের টাকা। এটা আপনি তাদের অধিকারটাকেই তাদের কাছে ফিরিয়ে দিচ্ছেন, গঙ্গা জলে গঙ্গা পুজো করছেন। এখানে আপনার কৃতিত্ব কিছু বেশি নয়। আর যে প্রকল্পগুলোর কথা বলেন, যে রাজ্যে আপনি মুখ্যমন্ত্রী নেই সেই রাজ্যে ছাত্রছাত্রীরা সাইকেল পায়, ট্যাব পায়, বিভিন্ন নামে লক্ষ্মী ভান্ডারের মতো প্রকল্প চলে। তাহলে সেখানে কার অনুপ্রেরণায় সেগুলো চলে? তফাৎটা হচ্ছে একটাই, যে এত কিছু চলার পরে সেখানকার ছেলে মেয়েরা আপনার আমার বাড়ির মতোই শিক্ষিত বাড়ির ছেলে মেয়েরা কাউকে 1 পয়সা ঘুষ না দিয়ে সরকারি ডিপার্টমেন্টে চাকরি পান। সেই সব রাজ্যগুলোতে নিয়মিত কলকারখানা হয়, সেই কলকারখানায় সেখানকার ছেলে মেয়েরা চাকরি পান। সেখানে একজন ধান পোতার শ্রমিক দিনের শেষে 800 টাকা বেতন পান। আর আপনার অনুপ্রেরণায় বাংলায় এই রাজ্যের কর্মচারীদের যেমন ডিএ নেই, অস্থায়ী কর্মচারীরা দেশের মধ্যে সব থেকে কম বেতন পান, সিভিক ভলেন্টিয়ার দিকে দিনের পর দিন শোষণ করেন, আর গোটা রাজ্যটাকে ঘুষের স্বর্গরাজ্যে পরিণত করেন। যে অনুপ্রেরণা বিগত 13 বছর ধরে এই রাজ্যের মানুষ দেখলো, এবার মানুষ জোরহাত করে আর ঠিক করে নিয়েছে যে এই অনুপ্রেরণাকে আর থাকতে দেবে না। মে মাসের 3য় সপ্তাহে এসে পরে মিলিয়ে নেবেন, রাজ্যের মানুষ ঢাকি সহ ঢাক বিদায়ের জন্য প্রস্তুত হচ্ছেন। যে কাজটা 7 তারিখে করেছেন সেটা আপনাদের অহংকারের বহিঃপ্রকাশ। এই আরামবাগের মাটিতে দাঁড়িয়ে বলে গেলাম যে মাননীয় ওই শিশির বাবু ভবিষ্যতে কোনোদিন যদি কোনো সরকারি কর্মচারী শিক্ষকদের দিকে আঙুল তুলে তাকিয়ে বলেছেন কোনো কথা, এই সংগ্রামী যৌথ মঞ্চ এসে পড়ে আপনাকে কিভাবে বন্দী করতে হয় তার ব্যবস্থা করবে।
এই রাস্তাঘাটে বেরোনো আপনার বন্ধ করে দিয়ে যাব। যে কথাগুলোকে বললাম সে কথাগুলোকে ফাঁকা আওয়াজ ভাববেন না। এইগুলো যে সংগ্রামী যৌথ মঞ্চে যে কোনো ফাঁকা আওয়াজ দেয় না, সেটা আপনাদের দিদিমণি খুব ভালো করে জানেন। উনি বলেছিলেন, ওনার আইনজীবীরা, ওনার পুলিশ গিয়ে হাইকোর্টে দাঁড়িয়ে বলেছিল যে না, নবান্নে কোনো মানুষের বিক্ষোভ করার অধিকার নেই। সংগ্রামী যৌথ মঞ্চ ওই নবান্নের দোরগোড়ায় এসে পড়ে বলেছিল যে 14 তলায় যে থাকে সে আসলে চোরের রানী। হরিশ মুখার্জি স্ট্রিটে যিনি যেখানে সেখানে বাস করেন, ওটা হরিশ মুখার্জি স্ট্রিটটাকেই তার পারিবারিক সম্পত্তিতে পরিণত করেছেন। সেখানে মিছিল করে তাকে চোর স্লোগান শুনিয়ে এসেছিল। আমরাই প্রথম শুরু করেছিলাম, এখন আপনারা বলছেন সকলে যে চোর চোর বলে। শুরুটা এই সরকারি কর্মচারীরাই শুরু করেছিল। আপনারা যারা ভাবছেন যে সরকারি কর্মচারীদের লড়াইটা আসলে ডিএর লড়াই, আপনাদেরকে বলবো যে একটু থেমে যান। আমরা প্রাথমিকভাবে ডিএর কথা বলছি। কেন ডিএর কথা বলছি? কারণ কর্মচারীরা যদি ডিএ না পায়, তাহলে ডিএর সাথে পাল্লা দিয়ে এই রাজ্যের সাধারণ মানুষের, ধরুন যে মানুষটা বাগানে কাজ করে, যে মানুষটা আলুর জমিতে আলু তোলার কাজ করে, যে মানুষটা ধান পোঁতার কাজ করে, তার যে প্রতিদিনের পারিশ্রমিক সেটাও নির্ধারিত হয় ওই ডিএর সাথে পাল্লা দিয়ে দিয়ে। ডিএ বাড়লে তার এই পারিশ্রমিকটাও বাড়তে থাকে। সম্পর্কটা কিরকম একটু ভালো করে বুঝে নিন। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা দেশের মধ্যে সব থেকে কম পরিমাণে ডিএ পান। তার ফলে কি হয়েছে? পশ্চিমবঙ্গের একজন ধান পোঁতার শ্রমিক, একজন আলু তোলার শ্রমিক, তারও বেতনটা গোটা দেশের মধ্যে সব থেকে কম। আর এই কম বেতন বলেই আমাদের এখানকার ছেলে মেয়েদেরকে, শিক্ষিত ছেলে মেয়েদেরকে ধান পোঁতার কাজে ঝাড়খণ্ডে, বিহারে, ইউপিতে, তেলেঙ্গানাতে, কেরালাতে যেতে হচ্ছে। একবারও প্রশ্ন করবেন না যে কেন ধান পোঁতার মতো কাজ করতে আমাদের ছেলেদেরকে অন্য রাজ্যে যেতে হবে? কিসের উন্নয়ন, কিসের এগিয়ে বাংলা স্লোগান দেন আপনারা? এই রাজ্যের সরকারি ডিপার্টমেন্টে 6 লক্ষ শূন্য পদ পড়ে আছে। বিগত 13 বছর ধরে উনি সেখানে নিয়োগের নামগন্ধ করেননি। এই 1 বছর ধরে আমরা আন্দোলন করে এখন উনি বলছেন যে হ্যাঁ আমি নিয়োগ করব। এবং কিছু কিছু নিয়োগ হয়েছে, প্রাথমিকে নিয়োগ হয়েছে, উচ্চ প্রাথমিক স্কুলগুলোতে নিয়োগ হয়েছে, এবং নিয়োগগুলোকে আমাদের চাপে কিছুটা হলেও স্বচ্ছভাবে হয়েছে। অস্থায়ী কর্মচারী, বিগত ওনার আমলে, এই সরকারের আমলে অস্থায়ী কর্মচারীদের বেতনটা 1 পয়সাও বাড়ায়নি। এই 1 বছরের আন্দোলনের ফলে এইবারে অন্তত হালকা হালকা করে বাড়াতে শুরু করেছেন। সিভিক ভলেন্টিয়ার ভাইদের জন্য আমরা প্রেস কনফারেন্স করেছিলাম এবং তারপরে আরটিআই করলাম। আমরা বললাম যে মুখ্যমন্ত্রী, আমাদের কাছে খবর আছে যে সিভিক ভলেন্টিয়ারদের জন্য 12,000 টাকা করে বেতন বরাদ্দ হয়, ওনারা পান 8,250 টাকা। তাহলে বাকি টাকাটা যাচ্ছে কোথায়? কোন নেপথ্যে দড়িটা মারছে সেটা আমরা খুঁজে বের করবো। যেই বললাম, সঙ্গে সঙ্গে সিভিক ভলেন্টিয়ারদের মুখ বন্ধ করার জন্য 1000 টাকা বেতন বাড়িয়ে দিলেন। আমরা বলেছিলাম যে সাধের প্রকল্পগুলোকে আপনি চালান, শিক্ষাশ্রী, যুবশ্রী সহ আরো কিশোরশ্রীটির নাম দিয়ে রেখেছেন। সেই ডিপার্টমেন্টে যারা চাকরি করেন, অস্থায়ী কর্মচারী, বিগত 11 বছর ধরে তাদের বেতন বাড়েনি। এইটা বলা মাত্রই তাদের ক্ষোভ প্রশমনের জন্য তাদের বেতনটা বৃদ্ধি করেছে। আমাদের বক্তব্য হচ্ছে যে এই রাজ্যের সাধারণ মানুষের পরিশ্রমের মূল্য, পারিশ্রমিক কারোর ইচ্ছাধীন হতে পারে না। তার একটা নির্দিষ্ট নিয়ম থাকা প্রয়োজন যে প্রত্যেকটা মানুষের বেতন, তিনি কারখানায় কাজ করুন, তিনি সরকারি ডিপার্টমেন্টে কাজ করুন, তিনি স্থায়ী চাকরি হন, তিনি অস্থায়ী চাকরিজীবী হন, প্রত্যেকের বেতন বছরে 2 বার করে বৃদ্ধি হওয়া উচিত। আমাদের লড়াইটা সেই কারণের জন্য লড়াই। আমাদের লড়াইটা এই রাজ্যের ছেলে মেয়েদের সস্তা শ্রমিক হওয়া থেকে আটকানোর জন্য লড়াই। আমাদের লড়াইটা এই রাজ্যের ছেলে মেয়েরা, আপনার আমার বাড়ির ছেলে মেয়েরা যাতে সরকারি ডিপার্টমেন্টে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ পেতে পারে, লড়াইটা তার জন্য। সেই লড়াইয়ের পাশে আপনি থাকবেন কিনা সেটার উপর নির্ভর করছে আপনার ভবিষ্যৎটা কি হবে। আপনি একবার তাকিয়ে দেখুন যে আপনি যাই করুন না কেন, এই রাজ্যে অন্তত আপনার ছেলে মেয়েটার কোনো ভবিষ্যৎ নেই। এটা যে নেই সেটা আমরা শুধু বলছি না, এটা আপনিও একান্তে স্বীকার করেন। আপনার ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থ রক্ষার্থে আপনার কি করা উচিত সেটা এবারে ঠিক করুন। আর আমরা আরেকটা জিনিস ঠিক করেছি, যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে একটা মাত্র প্রদেশ সেখানকার মানুষ তার নিজের ভোটটুকু পর্যন্ত দিতে পারে না। এবং এই ভোট না দেওয়ার ফলে যে ট্র্যাডিশনটা তৈরি হয়েছে যে ভোটের দিনে যে কোনো করে হোক, খুন খারাপি করে, বোমাবাজি করে, লাশ ফেলে দিয়ে একটা দিন যদি ভোটটাকে করিয়ে নেওয়া যায়, 5 বছর আমি দাঁতে দাঁত কামড়ে খাবো, পায়ের উপর পা তুলে। এবং এই যে ট্র্যাডিশনটা তৈরি হয়েছে, তার ফলে কাজ করে যে মানুষের মন জয় করে ভোটটা নিতে হবে,
সেটা পশ্চিমবঙ্গ থেকে বিদায় হয়েছে। এখন পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলরা ধরেই নিয়েছেন যে আমি চুরি চাপাটি করে জিতবো এবং 5 বছর লুটে পুটে খাবো। এই ট্র্যাডিশনটাকেও বন্ধ করাটা প্রয়োজন এবং তার জন্য সাধারণ মানুষকে সচেতন হতে হবে। আমরা সংগ্রামী যৌথ মঞ্চ এবারে ঠিক করেছি যে গোটা রাজ্য জুড়ে একটা মানুষের ভোট যাতে কেউ লুট করতে না পারে। আমি সমস্ত রাজনৈতিক দলের কথা মাথায় রেখে বলছি, তার জন্য আমরা লড়াই করব। আজকেই আমরা নির্বাচন কমিশনের দপ্তরে গিয়েছিলাম, আমরা বলে এসেছি সেখানে, তারাও অ্যাপ্রিসিয়েট করেছেন এবং তারা আমাদের সাহায্য চেয়েছেন যে আপনারা যদি সাহায্য করেন তাহলে পশ্চিমবঙ্গের ভোটটাকে আমরা ঠিক